মশা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েছে। বাড়ি এবং বাড়ির আশেপাশের এরিয়া কিভাবে মশা থেকে মুক্তি দেবে, এই প্রশ্নটি আমাদের সারাক্ষণই বিরক্তি করে। তবে চিন্তা করার কিছুই নেই, মশা তাড়ানোর জন্য রয়েছে অনেক ঘরোয়া প্রতিকার, যা আমাদের চমৎকারভাবে ফল দেবে। মশা নিঃসন্দেহে বিরক্তিকর উড়ন্ত পোকা, যা গ্রীষ্ম বা বর্ষাকালে অবাঞ্ছিত দর্শন দেয়। যদিও ছোট এই পোকামাকড়গুলি অন্যান্য পোকামাকড়ের তুলনায় অসুস্থতা ছড়াতে বেশি সক্ষম, আর এই মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণও কিন্তু হতে পারে। এই মশার মাধ্যমে চিকনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, বিচ্চর বিভিন্ন ধরনের রোগ সংক্রমিত করে থাকে এই মশা। স্প্রে, কয়েল, অ্যারোসল কোনো কিছুতেই মশা তাড়ানো এতটাও সহজ নয়। আর এইসব দিয়ে যদি মশা তাড়াতে যায়, অনেক সময় দেখবেন আমাদের শরীর কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে, বয়স্ক থাকে, অনেক সময় তাদের শ্বাসকষ্ট হয়ে থাকে বা কাশিও হয়ে থাকে। তবে কোনো রকমের স্প্রে, কয়েল বা রাসায়নিক কোনো জিনিসের ব্যবহার ছাড়াই খুব সহজেই কিন্তু আপনারা মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা মশা খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবেন। সবার প্রথম নিয়ে নিতে হবে রসুন। রসুন আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, তবে রসুনের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা রসুনকে তাড়ানোর ক্ষেত্রে খুব ভালো সাহায্য করে। আমি এখানে 5 কোয়া রসুনের ব্যবহার করেছি। মিডিয়াম সাইজের রসুন নিয়েছি, তবে আপনারা যদি ছোট সাইজের রসুন নেন সেক্ষেত্রে রসুনের কোয়া কিন্তু এখানে বাড়িয়ে নিতে হবে। একটা গ্রেটারের সাহায্যে রসুনগুলো আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি, তবে চাইলে রসুনটা এখানে থেতো করেও ব্যবহার করা যাবে। রসুনের মধ্যে যে একটা স্ট্রং গন্ধ রয়েছে সেটারই কিন্তু প্রয়োজন। তো দেখতেই পাচ্ছেন সব রসুনগুলোই কিন্তু এখানে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের লবঙ্গ। লবঙ্গর মধ্যেও কিন্তু একটা স্ট্রং গন্ধ থাকে, তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, এটাকেও কিন্তু একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিতে হবে। লবঙ্গটা থেতো করলে দেখবেন এখান থেকে কিন্তু গন্ধটা আরও বেশি বেরোতে শুরু করবে। দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি যেহেতু দুটো পদ্ধতি শেয়ার করব, তাই একটু বেশি পরিমাণের কিন্তু ব্যবহার করেছি। এবার পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার। এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। যে মিশ্রণটা বানিয়ে রেখেছি, কিছুটা পরিমাণের মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকিটা কিন্তু আমি অন্যভাবেও ব্যবহার করব, সেটাও পরে শেয়ার করব। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়। আর নিয়েছি এখানে আমি ভিনিগার। ভিনিগারের পরিবর্তে এখানে কিন্তু কোনোভাবেই লেবুর রসের ব্যবহার করা যাবে না। 1 ঢাকনা পরিমাণের ভিনিগার দিয়েছি। তারপর সব উপকরণগুলোকে এভাবে একটু নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। এবার এই উপকরণগুলো মেশানোর আগে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণের জল। এটা কিন্তু আমি কুসুম গরম জলের ব্যবহার করছি। তারপর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এভাবে মেশাতে থাকবেন দেখবেন জলের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হতে শুরু করবে। এবার এই পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে দিতে হবে, যাতে করে সব উপকরণগুলো জলের সাথে মিশে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করে। তো এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি। অন্যদিকে বাকি যে মিশ্রণটা রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এটা ব্যবহার করার জন্য নিয়েছি এখানে কিছুটা পরিমাণের তুলো। তুলোটা হাত দিয়ে এইভাবে করে একটু পাতলা করে চারিদিকে ছড়িয়ে দেব। আর নিয়ে নিয়েছি এখানে আমি কর্পূর। যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরে নিয়েছি, হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণে শুকিয়ে যাওয়া নিম পাতা। এখানে কিন্তু কাঁচা নিম পাতা দেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা নিমের পাতা আমি এখানে দিয়েছি। বাকি যে মিশ্রণটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবার এই তুলোটাকে একটু ভালো করে মুড়িয়ে দিতে হবে, যাতে করে ভেতরের যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো কোনোভাবে বেরিয়ে না যায়। এবার এটা ব্যবহার করার জন্য এখানে একটা নিয়েছি আমি পুরনো মাটির প্রদীপ। আপনারা মাটির যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এভাবে করে তুলোটাকে ভালো মতো ভিজিয়ে নিতে হবে, যাতে করে সব উপকরণগুলো ভালো করে এর মধ্যে মিশে যায়। এবার এটা কিন্তু সাথে সাথে ব্যবহার করা যাবে না। এইভাবে করে আপনারা রেখে দেবেন 5 মিনিটের জন্য, যাতে করে সব উপকরণগুলো ভালো করে মিশে যায়।
এবার বাকি যে মিশ্রণটা ছিল সেটা নিয়েছি, আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে নিমের পাতা। এখানে কাঁচা নিমের পাতা নিয়েছি, নিম পাতাটা একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর একটা পুরনো ছাঁকনি আর পাত্র নিয়েছি, তার সাহায্যে এটাকে আমি ছেঁকে নিয়েছি। আর এখান থেকে কিন্তু এখন একটা স্ট্রং গন্ধও বেরোতে শুরু করেছে। কিভাবে ব্যবহার করবেন, নিয়ে নিয়েছি এখানে একটা স্প্রে বোতল। স্প্রে বোতলের মধ্যে আমি ভরে নিয়েছি, আর বাকিটা পরে ব্যবহার করব। কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। অনেক সময় দেখবেন আমরা যদি সন্ধ্যাবেলা আমাদের মেন দরজা খোলা রেখি কোনো কারণবশত, সেক্ষেত্রে দরজা খোলার সাথে সাথেই কিন্তু মশারা বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে। তাছাড়াও অনেক সময় জানালা খোলা থাকলেও কিন্তু মশারা সেই দিক দিয়েও বাড়িতে চলে আসে, যার কারণে দেখা যায় বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তো আপনারা এভাবে সলিউশন বানিয়ে যদি জানালার সাইডগুলোতে এভাবে ছড়িয়ে রাখতে পারেন, এর যে একটা উগ্র গন্ধ থাকে, এর গন্ধের কারণে কিন্তু মশারা দেখবেন কোনোভাবেই বাড়ির বাইরে থেকে ভেতরে আসতে পারবে। দরজা দিয়েও দেখবেন যদি সন্ধ্যাবেলায় দরজা খোলা হয় সেক্ষেত্রে বাড়ির ভেতরে চলে আসে। তো কিছুটা সলিউশন অবশ্যই মেন দরজার মধ্যেও ছড়িয়ে রাখবেন। এর গন্ধের কারণে দেখবেন মশারা এর আশেপাশেও আসবে না। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে জলের নালি বা ড্রেন রয়েছে, যেখান থেকে মশারা কিন্তু বাড়ির ভেতরে চলে আসে। এই জায়গাগুলো অবশ্যই পরিষ্কার রাখার চেষ্টা করবেন। যদি কোনো কারণবশত সময় না হয়ে থাকে পরিষ্কার করার, সেক্ষেত্রে অবশ্যই এইভাবে সলিউশন বানিয়ে রেখে দেবেন। যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু এইভাবে জলের নালি বা ড্রেনের মধ্যে ছড়িয়ে রাখবেন। এতে করে কি হবে, মশার উপদ্রব দেখবেন কিছুটা হলেও কিন্তু কম হয়ে যাবে। অনেকেরই বাড়িতে কিন্তু গাছপালা লাগিয়ে থাকি, যেহেতু মাটিটা ভিজে থাকে মশারা অনেক সময় বসে থাকতে দেখা যায়। তো কিছুটা সলিউশন এইভাবে করে আপনারা গাছপালার মধ্যেও যদি দিয়ে রাখেন, মশা যদি থেকে থাকে চলে যাবে, আর যদি না থাকে গন্ধের কারণে এখানে মশারা কিন্তু আসবে না। তাছাড়াও দরজার যে পিছনের সাইডটা থাকে অনেক সময় মশারা দেখবেন লুকিয়ে বসে থাকতে দেখা যায়। কিছুটা সলিউশন অবশ্যই এইভাবে যদি স্প্রে করে রাখা হয়, এর গন্ধের কারণে দেখবেন এই জায়গাগুলোতেও কিন্তু মশারা কোনোভাবেই আর থাকবে না। তাছাড়াও আমাদের যেখানে ফ্রিজ থাকে, ফ্রিজের পিছনের সাইডে অনেকেরই দেখবেন জল জমে থাকে, আর এই জলটা অবশ্যই আপনারা কিন্তু পরিষ্কার করার চেষ্টা করবেন। কেন কি মশারা জলের মধ্যে অনেক সময় ডিম দিয়ে দেয়, যেখান থেকে মশারা কিন্তু বাড়ির চারিদিকে হয়ে যায়। তো আপনারা কিছুটা সলিউশন ফ্রিজের সাইড করে রেখে দেবেন। এতে করে কি হবে, এখানেও দেখবেন মশারা থাকবে না। তাছাড়াও আমাদের যেখানে খাট থাকে, সোফা থাকে, অনেক সময় দেখা যায় এই জায়গাগুলোতেও মশারা বসে রয়েছে। যখন আমরা খাটের মধ্যে বসি বা সোফাতে বসে থাকি, হাতে পায়ে অনেক সময় কামড়াতে থাকে, বাচ্চারাও কান্নাকাটিও করতে শুরু করে। কিছুটা সলিউশন অবশ্যই এই জায়গাগুলোতেও স্প্রে করে রেখে দেবেন। যদি ডাইরেক্ট ব্যবহার করতে না চান, 5 মিনিট পর আপনারা একটা কাপড়ের সাহায্যে যদি মুছেও দেন, সেক্ষেত্রেও দেখবেন এই গন্ধটা কিন্তু থাকবে। তো এইভাবে করে আপনারা কিন্তু স্প্রে করে দিতে পারেন, যেখানে মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে। তাছাড়াও আমাদের টয়লেটের মধ্যেও কিন্তু অনেকটাই মশার উপদ্রব থাকে, যার কারণে আমরা বিভিন্ন ধরনের সলিউশন বা বিভিন্ন ধরনের কয়েলের ব্যবহার করে থাকি। তো আপনারা এই জায়গাগুলোতেও কিছুটা সলিউশন অবশ্যই করে রাখবেন, তাহলে দেখবেন মশার উপদ্রব বাড়ি থেকে কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। তাছাড়াও আমরা যখন কিচেনের মধ্যে রান্নাবান্না করে থাকি, অনেক সময় দেখা যায় কিচেনেও কিন্তু মশার উপদ্রব অনেকটাই থাকে। তাছাড়াও কিচেনের দেওয়ালের মধ্যেও অনেক সময় দেখা যায় টিকটিকিও ঘুরে বেড়াতে দেখা যায়, বসে থাকে। তো আপনারা কিছুটা সলিউশন এইভাবে করে স্প্রে করে রাখবেন, তাহলে দেখবেন এখানেও কিন্তু আর মশারা থাকবে না। তো যে প্রদীপটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়েছি, হাত দিয়ে এইভাবে করে একটু চেপে দেব। এবার প্রদীপটাকে আমি জ্বালিয়ে নেব। আপনারা কি করবেন, সন্ধ্যাবেলা এইভাবে করে একটা প্রদীপ বানিয়ে রাখবেন। তবে রোজ যে বানাতে হবে তা নয়, আপনারা বানিয়ে রেখে দেবেন। মাঝে মধ্যে বাড়িতে যদি জ্বালিয়ে দিতে পারেন, এখান থেকে দেখবেন একটা উগ্র গন্ধ কিন্তু বেরোতে শুরু করবে। বাড়ির মধ্যে আপনারা এইভাবে করে একবার হলেও প্রদীপটাকে ঘুরিয়ে দেবেন। কিচেনে যখন রান্না বান্না করি অনেক সময় দেখবেন সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা পায়ের মধ্যে মশারা কামড়াতে থাকে, যার কারণে 1 মিনিটও আমরা অনেকে দাঁড়িয়ে থাকতে পারি না। বিভিন্ন ধরনের কয়েল বা স্প্রে ব্যবহার করে থাকি। কিচেনে যেহেতু রান্না বান্না করি, বিভিন্ন স্প্রে বা কয়েল ব্যবহার করলে অনেকেরই সমস্যা হয়ে থাকে। এইভাবে প্রদীপটা জ্বালিয়ে কিচেনের মধ্যে যদি কিছুক্ষণ ঘুরিয়ে দিতে পারেন, এর যে একটা উগ্র গন্ধ রয়েছে, গন্ধের কারণে মশারা দেখবেন এর আশেপাশেও থাকবে না। তাছাড়াও এই গন্ধটা এতটাই পাওয়ারফুল, যদি মশারা থেকে থাকে দেখবেন ঘোরের মতো হয়ে যাবে, মেঝেতে পড়ে
চলে যাবে। তাছাড়াও আপনারা পুরো বাড়ির মধ্যেই কিন্তু এই প্রদীপটাকে একবার হলেও ঘুরিয়ে নেবেন, তাহলে মশারা যেখানেই থাকুক না কেন দেখবেন মেঝের মধ্যে কিছুক্ষণের মধ্যেই আপনারা পড়ে থাকতে দেখবেন। চাইলে আপনারা কিন্তু রুমের একটা সাইড করে এই প্রদীপটাকে কিছুক্ষণের জন্য জ্বালিয়েও রাখতে পারেন, তবে রোজ যে আপনাদের কাজটি করতে হবে তা কিন্তু নয়, মাঝে মধ্যে করবেন, তাহলে মশারা দেখবেন বাড়িতে কিন্তু একটাও থাকবে। তবে রোজ আপনাদের কিন্তু বানানোর প্রয়োজন নেই, একবার বানিয়ে রাখবেন, যখন মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে সন্ধ্যাবেলা আপনারা জ্বালিয়ে দেবেন। টয়লেটের মধ্যেও কিছুক্ষণের জন্য আপনারা প্রদীপটাকে ঘুরিয়ে রাখতে পারেন। তাছাড়াও যদি দেখেন কোনো রুমের মধ্যে অতিরিক্ত মশা রয়েছে, সেক্ষেত্রে আপনারা প্রদীপটাকে জ্বালিয়ে 5 মিনিটের জন্য দরজাটা বন্ধ করে রাখবেন, তাহলে দেখবেন মশারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই মেঝেতে সব পড়ে রয়েছে ঘোরের মতো হয়ে। তাছাড়াও আপনারা অন্যান্য জায়গাতে যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেখানেও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে প্রদীপটা যখন নিভিয়ে দেবেন, নিভিয়ে দেওয়ার পরেও দেখবেন এখান থেকে কিন্তু একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে। তো আজকে মশা তাড়ানোর 2টো টিপস শেয়ার করেছি, যেটা আপনাদের ইচ্ছা ব্যবহার করতে পারেন। আজকে এখানেই শেষ করছি।